আমরা যখন এখানে এসে পৌঁছই তারপর পরদিন সকালে খালপাড়ে নীলমণি একটা ঝামটি দেখিয়েছিল। ঝামটি মানে গাছের ডালের মাথায় এক ফালি ন্যাকড়া বেঁধে কাদাতে পুঁতে দেওয়া থাকে। সুন্দরবনের গভীরে প্রতি বছর এমন অনেক ঝামটি দেখা যায়। যেখানে বাঘে মানুষ নেয় সেখানে ঝামটি পুঁতে বাউলে মৌলে জেলেরা সাবধান করে দেয় অন্যদের, নিষেধ করে সেখানে নোঙর করতে। কিন্তু যে যেখানেই নোঙর ফেলুক, সুন্দরবনে এসে বাঘের সংস্পর্শ বাঁচিয়ে চলা মুশকিল। তবুও পোঁতে ওরা, সংস্কার, অভ্যেস। গত বছর চৈত্র মাসে গদাধরের বাবা যখন মিঠে পানি নেওয়ার জন্য এই ছোট বালিতে নেমেছিল আরও 4-5 জনের সঙ্গে, বাঘ তখন তাকে তুলে নেয়। মধুপাড়া মৌলেদের দলে ছিল গদাধরের বাবা। গদাধর রিজুদার কলকাতার খাস অনুচর। সুন্দরবনের গোসাবারও অনেক ভেতরে এক গ্রামে ওর বাড়ি। রিজুদা বছরের 9 মাস প্রায় জঙ্গলে জঙ্গলেই কাটায়। সারা বছর কলকাতায় রিজুদার বিশপ লেফ্রয় রোডের ফ্ল্যাট আগলায় গদাধর। বড় বিশ্বাসী আর ভালো লোক। এবারে রিজুদার সুন্দরবনে আসার উদ্দেশ্যই ছিল গদাধরের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। এখানে আসার আগে রিজুদা আমাকে বলেছিল বাঘ মারেনি বহু বছর, ইচ্ছে করে না অমন সুন্দর পুরুষালী জানোয়ারকে মারতে, কিন্তু গদাধরের ইচ্ছে। এটা একটা ব্যক্তিগত প্রতিশোধের ব্যাপার। সারা বছর জঙ্গলেই থাকি, আজকে বহু বছর হয়ে গেল, আর আমারই যে আশ্রিত তার বাবাকে বাঘে নেবে এটা সহ্য করা ঠিক নয়। গদাধরের কাছে ছোট হয়ে যাব ওই বাঘটা মারতে না পারলে। মারতেই হবে যে করেই হোক। চা পাঁপড় ভাজা খেতে খেতে আমি বললাম, বলো তোমার গল্প থামালে কেন? রিজুদা বলল, পাঁপড় ভাজা মুখে নিয়ে কেউ গল্প বলতে পারে? দাঁড়া একটু। হঠাৎ রিজুদা বলল, এখান থেকে ফিরে গিয়ে কাজিরাঙায় যাবো একবার। কেন? আমি সোৎসাহে জিজ্ঞেস করলাম। ওখানে একটা গন্ডার মেরেছে চোরাশিকারীরা। চোরাশিকারীরা আর্মড, বিরাট ডাকাতের দলের মতো অর্গানাইজেশন ওদের। অন্যান্য জানোয়ারও কোচিং করে। পুলিশের ডিটেকটিভরা জঙ্গলের এই সশস্ত্র শিকারীদের বাগে আনতে পারছে না। চোরাশিকারী ধরা অন্য শিকারীর পক্ষে অপেক্ষাকৃত সহজ। ওখানকার ফরেস্ট ডিপার্টমেন্ট একবার যেতে বলেছেন, অফিসিয়াল অ্যাসাইনমেন্ট। খুব অ্যাডভেঞ্চারাস, কি বল? ডেঞ্জারাসও বটে, কারণ ওরা এর আগেও ফরেস্ট গার্ডদের মেরেছে। তাই আমাকে মারা তো খুবই সোজা, খুব থ্রিলিং হবে ব্যাপারটা। তাই যাবো ভাবছি। আমিও যাব বলে আমি নেচে উঠলাম। রিজুদা বলল, পাগলামি করিস না, এ শিকারে যাওয়া নয়, শিকারি ধরতে যাওয়া। তুই কেন এর মধ্যে যাবি? আমি বললাম, যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি কি করব দেখো। রিজুদা বলল, তুইও কি শেষে আমার মতো অশিক্ষিত হয়ে থাকবি, জঙ্গলি হয়ে থাকবি? তোর মা বাবা কি বলবে রে আমাকে? আমি বললাম, তুমি অশিক্ষিত? অশিক্ষিত নই, এমএ বিএ পাশ করাকে শিক্ষা বলে? আসল শিক্ষা তো শুরু হয় বিএ এমএ পাশের পর। শুনিসনি সেই কথা? একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইউনিভার্সিটির পারপাস কি। উত্তরে তিনি বলেছিলেন, টু ব্রিং দ্য হর্স নিয়ার দ্য ওয়াটার অ্যান্ড টু মেক ইট থার্স্টি। মানে বিএ এমএ পাশের পরই আসল জ্ঞানের শুরু। ইউনিভার্সিটি শুধু ছেলে মেয়েদের মনে জানার ইচ্ছেটুকুই জাগিয়ে দেয়, তার বেশি কিছু নয়। যদি কেউ মনে করে ডিগ্রি পেলেই শিক্ষা শেষ হলো, তবে তার ডিগ্রি পাওয়াটাই বৃথা। যে যাই পড়ুক, শেখার কি শেষ আছে? মৃত্যুর দিন অবধি মানুষকে শিখতে হয়, সব মানুষকেই, যে যেভাবে শেখে। কেউ বই পড়ে, কেউ অন্যভাবে। তারপরেই বলল, তুই নিশ্চয়ই বোর্ড হয়ে যাচ্ছিস, ভাবছিস এই সুন্দরবনে এসেও রিজুদা জ্ঞান দিচ্ছে। আমি বললাম, না, মোটেই না। আসলে কি জানো, আমার এই বন জঙ্গল পশু পাখি, এই খোলা আকাশের জীবন, তোমার সঙ্গে ঘোরা, এইসব ভালো লাগে বড়। তোমার সঙ্গে ঘুরে ঘুরে আমি বন জঙ্গলকে যে কি ভালোবেসে ফেলেছি তা কি বলবো। আমার ইচ্ছে আছে আমি ইকোলজি নিয়ে পড়বো। রিজুদা বলল, খুব ভালো কথা, অনেক কিছু করার আছে ওই বিষয়ে। তুই বন জঙ্গল ভালোবাসিস এ কথা বুঝতে পারি বলেই অনেক বিপদের মধ্যেও তোকে আনি, অনেক ঝুঁকি নিয়ে। তারপর একটু চুপ করে থেকে বলল, বিপদের মধ্যে যে আনন্দ খুঁজে না পায়, কি শহরে কি জঙ্গলে, যার জীবনে কোনো চ্যালেঞ্জ নেই, প্রতিবন্ধকতা নেই, প্রবলেম নেই, তার ধার বেশি দিন থাকে না, সে ভোঁতা হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এইসব বুঝতেই তো জীবনের অর্ধেক চলে গেল আমার। তোরা তাড়াতাড়ি শুরু কর। জীবনে যে যত ছোটবেলায় ঠিক করে কি সে করতে চায় জীবনে, তার জীবনের গন্তব্য কি, সে তত বড় হয়। এই পৃথিবীতে সময়ের চেয়ে দামি আর কিছুই নেই রে। একটু চুপ করে থেকে রিজুদা বলল, এখন ভাবি জীবনটা সত্যিই একটা ম্যাটার অফ প্রায়োরিটিস। কোনটা আগে কোনটা পরে, কোন জিনিসটার কত দাম তোর কাছে, এইটা ঠিক করে নিয়ে
মন প্রাণ দিয়ে সেই জিনিসটার জন্য লেগে পড়, নিশ্চয়ই তা পাবি। তোরা কত ছোট, কত কি করার আছে তোদের জীবনে। তোরা জীবনে মানুষের মতো মানুষ হয়ে ওঠ, শুধু শরীরে মানুষ নয়, সত্যিকারের মানুষ। এইটা দেখে গেলেই তো বড়দের আনন্দ। এই অবধি বলেই আবার রিজুদা বলল, দেখলি তো, তোকে আবার কেমন জ্ঞান দিলাম। বুড়ো হয়ে যাচ্ছি আসলে। মানুষ যত বুড়ো হয় তত বেশি জ্ঞান দেওয়ার টেন্ডেন্সি হয়, জানিস। আমি বললাম, মোটেই তুমি বুড়ো নও, আর আমার এসব কথা শুনতে খুব ভালো লাগে। আমি আমার বন্ধুদেরও বলবো, তোমার মতো সকলের যদি একটা করে দাদা থাকতো। রিজুদা হাসলো, বলল, তাহলে দেশশুদ্ধ ছেলে তোর মতো বকে যেত, জঙ্গলি হয়ে যেত। আমি বললাম, অনেকক্ষণ অন্য সিরিয়াস কথা হয়েছে, এবার আবার গল্পটা বলো। রিজুদা চায়ের কাপটা নামিয়ে রেখে শালটাকে জড়িয়ে নিল গায়ে ভালো করে। হু হু করে ভেজা হাওয়া বইছে। সুন্দরবনে এমনিতে শীতকালে বেশি শীত মোটেই থাকে না, কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য দারুণ ঠান্ডা পড়েছে। রিজুদা বলল, জেঠুমনি তখন খুব ভালো শিকারী। প্রথম শিকার জীবনের গল্প সব নিজেই হাসতে হাসতে বলেন সকলকে। এটা যে জেঠুমনির কত বড় গুণ ছিল কি বলবো। কটা লোক নিজেকে নিয়ে রসিকতা করতে পারে। নিজেকে নিয়ে রসিকতা করতে হৃদয়ের উদারতা লাগে। যাই হোক, জেঠুমনি তো শেষ বয়সে প্র্যাকটিস প্রায় ছেড়েই দিয়েছিলেন। অনেক ব্যবসার মধ্যে জড়িয়ে পড়েছিলেন ধীরে ধীরে। চা বাগান নিয়েছিলেন একটা ডুয়ার্সে। ম্যানেজিং ডাইরেক্টরের বাংলোটা দারুণ ছিল। একবার শীতে গিয়েছিলাম কদিন জেঠুমনির কাছ থেকে ঘুরে আসতে। সেবারই এই ঘটনাটা ঘটে। একদিন জেঠুমনি আমাকে বললেন, শুয়োর মেরে তাড়াতাড়ি ফিরিস রিজু, একজন নতুন বাঙালি প্ল্যান্টার এসেছেন এখানে, তিনি খেতে আসবেন। আসলে এই বাগানটা বহুবার হাত বদল হলো। এখন যিনি কিনেছেন তার সঙ্গে আলাপ নেই আমার। ছোট্ট বাগান, তার বুড়ো ম্যানেজারের সঙ্গে বহুদিনের জানাশোনা। তিনি ফোন করে অনেক দিন হলো বলেছেন যে আমার নতুন মালিককে নিয়ে আপনার কাছে আসবো। উনি আলাপ করতে ব্যগ্র, তাই আজকে খেতে বলেছি তাকে। ভদ্রলোক কলকাতার লোক, বোধহয় বাগান সম্বন্ধে জানতে টানতে আসছেন।